আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা মানসিক লক্ষণ এবং মানসিক লক্ষণের গুরুত্ব এবং কীভাবে মানসিক লক্ষণ সংগ্রহ করতে হয় তার কিছু নমুনা। আমি মানসিক লক্ষণের গুরুত্ব এবং সংগ্রহ করার কলাকৌশল 1 নম্বর পার্টে কিছুটা বলার চেষ্টা করেছি এবং সেটা অবশ্যই দেখে নেবে। আর একই কথা দুবার বলার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি, কেননা হয়তো ওটা তো আর মনে নেই কি বলেছিলাম, তাই একই কথা হয়তো দুবার বলা হয়ে যাবে। কিন্তু ভালো কথা দুবার কেন, 25 বার বললেও ভালো লাগবে। এবং শিক্ষণীয় বিষয় যদি 25 বার শোনা যায় তাহলে অতি সহজেই সেগুলো স্মরণ করা যাবে। তাই আমি বলছি মেন্টাল সিমটম হোমিওপ্যাথি গণতন্ত্রের প্রধান স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, গণতন্ত্র যেমন ভেঙে পড়বে, ঠিক তেমন মেন্টাল সিমটম যদি আমরা কালেকশন করতে না পারি তাহলে হোমিওপ্যাথি নামক চিকিৎসাটাই শেষ হয়ে যাবে। কারণ আমি মনে করি যে রোগ প্রথমে তৈরি হয় মনে, অধিকাংশ রোগ সম্পূর্ণ সব রোগ বললে ভুল হয়ে যাবে, অধিকাংশ রোগ মনে তৈরি হয় আগে, তারপর তার ফিজিক্যাল এক্সারশন হয়, ফিজিক্যাল রোগে পরিণত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, স্বামী স্ত্রীর মতানৈক্য হয়েছে, সংসার স্ত্রী ঘুমোতে পারলো না, চোখে জল ফেললো, সকালে উঠে তার অ্যাসিডিটি দেখা দিয়েছে, উজালা করছে, বমিও করে ফেললো। তাহলে রোগটা কোথায় হলো? মনে। যদি মনের খবর না নিয়ে কোনো ডাক্তার একটা অ্যান্টাসিড খাইয়ে দেয় তাহলে রোগের বীজ বপন করা হলো, কারণ তার পজিশন রিমুভ করা হয়নি, ডালপালা ছাঁটা হয়েছে, গাছটাকে ওপড়ানো হয়। গাছটাকে ওপড়ানো কাজ, গাছটা উপরে যেতে হবে যাতে এই জঞ্জালটা, যাতে আগাছাটা বৃক্ষে পরিণত না হয়। তাহলে মেন্টাল সিমটম কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 1 নম্বর পার্টে বলেছি যে আমি 14 বছরের বালিকা, 45 বছরের মধ্য যৌবনা এবং 80 বছরের বৃদ্ধার গায়ে হাত দিয়ে কথা বলি। তো এটা অফেন্স, আমি আগের দিনও স্বীকার করেছি, আগেও স্বীকার করছি। কারণ একটা পূর্ণবয়স্ক মহিলাকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা যায় না, আইনত অপরাধ, তার শাস্তি হতে পারে, এমনকি জেল জরিমানা হতে পারে, তার সত্যতা। তো আমি জেনে শুনে এই কাজ করি, কিন্তু এখানে মনে রাখতে হবে যে নারী জাতি কিছু স্পেশাল সেন্স দিয়ে রেখেছেন ঈশ্বর। তারা কোনো পুরুষের চোখ দেখলে, হাতের স্পর্শ পেলে বা ভালো করে অবলোকন করলে বুঝতে পারে যে উক্ত ব্যক্তি সৎ না অসৎ, চরিত্রহীন না চরিত্রবান। আমার এই কাজ করার প্রধানতম উদ্দেশ্য আমি রোগীর সঙ্গে একাত্ম হয়ে যাই, তাদের পরিবারের সদস্য হয়ে যাই, কারণ তারা যেন মন খুলে আমাকে তাদের মনের কথা বলতে পারে। তো আমার ছাত্রদের আমি প্রতিজ্ঞা করিয়ে দিই, কারণ সেক্স নামক শত্রু এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এই আদিম শত্রু
আমাদের প্রতিনিয়ত বিপদগামী করতে পারে। তাই আমার প্রত্যেকটি ছাত্রকে কোরআন, গীতা, বাইবেল, জেন্দাবেস্তা ইত্যাদি ইত্যাদি তার ধর্ম অনুযায়ী, তার ধর্ম মেনে তাকে শপথ করিয়ে দিই, যখন সে নারীকে স্পর্শ করবে যেন সে কাউকে মা, কাউকে বোন, কাউকে দিদি ইত্যাদি ইত্যাদি চোখে থাকে। কোনোভাবে যৌনতা যেন তাকে স্পর্শ করতে না পারে। আমি আশা করি আমার ছাত্ররা এই নির্দেশ মেনে চলবে, কারণ আমরা প্রত্যেকেই ধর্মভীরু, ধর্মপথের প্রতীক। তো এখন এই মেন্টাল সিমটম কালেক্ট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, রুগী এসে চেম্বারে যখন ঢুকছে তখন সে কি ভঙ্গিতে ঢুকছে আগে লক্ষ্য কর, কীভাবে এসে বসছে, তার পোশাকটা কি ধরনের, তার বিহেভ কি, সে কিভাবে কথা বলছে ইত্যাদি। আমরা মহানায়ক উত্তম কুমারকে মহানায়ক বলি। উত্তম কুমারকে মহানায়ক বলি এই জন্যেই, উত্তম কুমারের প্রতিটি সিনেমা বোধহয় আমি দেখেছি, একাধিকবার দেখেছি, তাকে পকেট মানি করতে দেখেছি, তাকে সিগারেট খেতে দেখেছি, প্রেমে আপ্লুত হতে দেখেছি, চোখের জল ফেলতে দেখেছি। যে অভিনয় তিনি করেছেন সাবলীল, এর কারণ আর কিছুই না। এর কারণ তিনি প্রতি মুহূর্তে পথ চলেছেন আর মানুষের গতিবিধি লক্ষ্য করেছেন, কিভাবে আমেজ করে সিগারেট খেতে হয়, কিভাবে রেগে গেলে কাউকে লাথি মারতে হয়, কিভাবে মদ খেলে টোলে পথ চলতে হয়। ঠিক তেমন একটা হোমিওপ্যাথি চিকিৎসককে প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি জায়গায় যদি সত্যিই তাকে বড় চিকিৎসা করতে হয় তাহলে খেয়াল করতে হবে। একটা রেস্তোরাঁয় খেতে গেছে অনেকেই, তো রেস্তোরাঁয় খেতে বসেও সবার দিকে লক্ষ্য রাখতে হয় যে এটা কোন পেশেন্ট হবে, হতে পারে। তো আমরা তাহলে আমাদের যে রুগী চেম্বারে ঢুকলো তাকে দেখলাম যে সে কান্না শুরু করেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে এই কান্নার কারণ আমাকে অবলোকন করতে হবে বা জিজ্ঞাসা করতে হবে। পেশেন্ট তার কান্নার কারণ উন্মুক্ত করবে। আর পেশেন্ট তো পুরো বুঝে গেছেন যে ইনি আমার দাদা, বাবা, ভাই ইত্যাদি, কারণ আমি তার পিঠে হাত রেখেছি, আমি তার দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়েছি, তার প্রতি সহানুভূতি দেখিয়েছি। দুঃখ একটাই, আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার তাদের একটা কেস ডিল করতে গেলে যে সময়ের দরকার লাগে, যত সময় লাগে, যত কিছু জিজ্ঞাসা করতে হয়, অন্য কোনো প্যাথে বোধহয় এত কিছু করতে হয় না। একটা রুগী দেখতে যখন আমি 3 ঘন্টা সময় দিই, 4 ঘন্টা সময় দিই, 2 ঘন্টা সময় দিই, তখন আমার পেটের কথা মনে পড়ে যায় যে আজকে তো এই রুগীটা আমাকে 200 টাকা দেবে, এই 400 টাকা দেবে, কি 100 টাকা দেবে। এই টাকা দিয়ে আমি আমার পরিবারের যে চাহিদা সেটা পূরণ করতে পারবো তো। অন্য প্যাথের যেসব চিকিৎসক আছেন 2 মিনিটে একটা রুগী দেখেন 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1500 টাকা ফিস দেন, আর পরীক্ষা নিরীক্ষা করতে দেন 10,000 টাকা।
সেখান থেকে কমিশন বাবদ কিছু পান। যে কোম্পানির ওষুধ দেখেন সেখান থেকে যেটা আসে। আমাদের প্যাথে তেমন কিছু নেই বললেই চলে। তবে চোরকে চুরি করতে দেখে অনেক সাধু চোর বনে যায়। এই আজকাল অনেক হোমিওপ্যাথি চিকিৎসকও বিভিন্ন ফাঁদ পাচ্ছে। তারাও অপ্রয়োজনীয় রক্ত পরীক্ষা করো, অপ্রয়োজনীয় সিটি স্ক্যান করো, অপ্রয়োজনীয় এমআরআই করো। সে রিডিং নিতে জানুক আর না জানুক, কারণ কমিশনটা পকেটে বলা যাবে না এসব কথা। বললে আমার স্বজাতির লোকেরা আমাকে পেটাবে, কিন্তু সত্যের জন্য পেটানি খেতে, মার খেতে, মৃত্যু কাছে রাখতে আমার ভয় তো নেই। তাই আমি সত্য উন্মোচন ঘটাচ্ছি। তাহলে এই যে রুগী এলো আমার কাছে, সে এসে দ্রুত বলতে কথা বলছে, স্যার আমি খুব ব্যস্ত মানুষ, আমি তাড়াতাড়ি আমাকে দেখে দিন। যখন এই যে কথাটা রুগী বলবে, তখন আমি দেখব যে এই রুগীটা দ্রুত গতিতে কথা বলে। কোন কোন ওষুধে দ্রুত গতিতে কথা বলে আমার মনে করতে হবে। কেউ চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চেম্বারের ক্যালেন্ডারটা একটু বাঁকা হয়ে কার্ভ হয়ে হাওয়ায় উড়ে গেছে, সে চেম্বারে ঢুকেই সেটা ঠিক করে লাগিয়ে দিল। একটা কাগজ কোন এক বাচ্চা জিলিপি খেয়ে ফেলেছিল, পেশেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে সেই কাগজটা নিয়ে বাইরে ফেলল। এগুলো আমাকে দৃষ্টি দিতে হবে, কারণ এগুলো কিন্তু মেন্টাল সিমটমের পর্যায়ে পড়ে। এগুলো যদি আমি ভালো করে অবলোকন না করি, আমার পক্ষে ক্যান্সার কেন, সামান্য অ্যান্টিক ফিভার সারানো সম্ভব হবে না। হোমিওপ্যাথি মানে লিভার বেড়ে গেছে চেলিডেনিয়াম মাদার টিনচার নয়। হোমিওপ্যাথি মানে প্রেসার বেড়ে গেছে রালফেডিয়া সালফেট্রিনা মাদার টিনচার নয়। হোমিওপ্যাথি মানে সুগার বেড়ে গেছে সিলিজিয়াম জাম্বুলিনাম নয়। ওগুলো করলে রোগী ভালো থাকতে পারে, কিন্তু হোমিওপ্যাথি কি বলে সংজ্ঞা আছে একটা, জাগরণ নামক পুস্তকে লিপিবদ্ধ আছে। আমি আমার ছাত্রদের সেটা বারবার পড়ে দেখে নিতে বলবো। রোগ কাকে বলে? কোনো মানুষের শরীরের অস্বাভাবিকতা, শরীর এবং মনে যেটা পুস্ফুটিত হয় সেইটি হচ্ছে রোগ। আর যখন স্বাভাবিক একটা মানুষের যে চিন্তাধারা, তার শরীর স্বাস্থ্য যা হওয়া উচিত সেই রকম থাকে, তখন সে স্বাস্থ্যবান। তা আমাদের হোমিওপ্যাথিতে বলা হয়েছে যে যদি কোনো রোগী কোনো অস্বাভাবিকতা মানসিক বা ফিজিক্যালি আসে তোমার কাছে, তার চিকিৎসা করে তার পূর্বে যে অবস্থা ছিল শারীরিক মানসিক, সেই অবস্থায় তাকে ফিরিয়ে দিতে হবে। এটাই কিওর। দুঃখ আমাদের একটাই, এই হোমিওপ্যাথিতে কিওর করা ডাক্তারের সংখ্যা নেই বললেই চলে। প্রত্যেকেই উপশম দিতে চায়, রোগীরাও তাই উপশম পেতে চায়। তোমরা বোধহয় সবাই জানো ইউরিয়া নামক একটা সার আছে, যা জমিতে দিলে ধান যে জমিতে 2 বস্তা হওয়ার কথা সেই জমিতে 10 বস্তা হয়। 3 বছর হবে, 4 বছর হবে, তারপরে জমি বন্ধ হয়ে যাবে, ওখানে আর 2 বস্তা কেন 2 কেজি ধানও পাওয়া যাবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমরা উপশম দিতে চাই না, আমরা ডিজিজ কিওর করতে চাই। আর ডিজিজ কিওর করতে গেলে মানসিক সিমটমের গুরুত্ব অপরিসীম। আমি এগেন বলছি, মানসিক সিমটমের গুরুত্ব তো অপরিসীম, কিন্তু মানসিক সিমটম আদায় করাও খুব কষ্টকর। কারণ আমি দেখছি যে কোন রুগীকে বললাম আচ্ছা
দয়া মায়া কেমন আপনার? সে বললো ওই করে তো গেলুম, ওই করে গেল। তা আমি তখন তাকে আরও অন্য কোশ্চেন করলাম, করে দেখলাম যে ওই করে সে যায়নি। তাকে যখন বললাম আচ্ছা তোমার পাড়ায় ওই রহিম চাচা তো খুব গরিব লোক, তাকে তো দেখারও কেউ নেই, তা ওই রহিম চাচা অসুস্থ শুনছিলাম, তুমি কি কালকে ওর বাড়িতে গিয়েছিলে? বললো আমি সময় পাই না, কি করবো বলুন, আমার ছেলের স্কুল, ওই আমার স্বামীর অফিস, আর আমি তো জানেন হ্যাঁ পুরো টিউশনই করি, কখন ওই রহিম চাচার বাড়িতে যাও? এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় ওই দয়ার সাগর বলে যে নিজেকে এতক্ষণ হাইলাইট করছিল, সে নির্দয়। একটা মানুষ অসুস্থ মানুষের খোঁজ নেয় না, অভুক্ত মানুষের খবর রাখে না। আমরা বলি ধর্ম নিরপেক্ষ, এই ধর্ম নিরপেক্ষ কথাটা বোধ হয় সোনার পাথর বাটি। অর্থাৎ আমরা আমাদের মেট্রিয়ামেটিকা নামক পুস্তকে, বারেবাটাই নামক পুস্তকে রিলিজিয়াস কথাটা আছে। আমরা যখন কোনো হিন্দু বা কোনো মুসলিমকে তার ধর্ম পরীক্ষার্থে প্রশ্ন করি, আচ্ছা আপনি আপনার ধর্ম পালন করেন, কি করবো না? এই দেখুন না, গলায় আমি ওই মালা ঝুলিয়ে রেখেছি, রোজ সকালে ওই গোবিন্দকে ওই ইয়ে না দিয়ে, ফুল না দিয়ে আমি অন্ন গ্রহণ করি না। বললাম বাহ, ভালো লাগলো শুনে কথাটা। বললাম আচ্ছা তোমাদের পাড়ার সেদিকে কী হয়েছিল? বলে আর বলবেন না, এই মোল্লারা থাকে ওখানে রেগুলার এইসব কথা, এই একটু আজান দেবে, আরে আজান দেবে তো একটু বলে একবার ডাকলেই তো হয়, সে মাইক বাজিয়ে আজান দেওয়ার কী দরকার আছে? এই যে কথাটা, এই কথাতে প্রমাণিত হচ্ছে ওই ব্যক্তি ধার্মিক নন, ভেগধারী ধার্মিক। রিলিজিয়াস কথাটা এতক্ষণ যা আমি মেট্রিয়ামেটিকায় লিপিবদ্ধ করেছিলাম, কেস থেকে লিপিবদ্ধ করেছিলাম, ওখানে খুব বড় বড় করে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবো, কারণ ধার্মিক নয়। ধর্ম ইকুয়াল টু মা। প্রত্যেকের মা যত খারাপই হোক না কেন, তার কাছে তার মা জগতের সর্বশ্রেষ্ঠ। কিন্তু তার মানে এই নয় যে অন্যের মাকে খারাপ দৃষ্টিভঙ্গি থেকে খারাপ তকমা দিয়ে দেওয়া। যে ধার্মিক ব্যক্তি সে অন্য ধর্মের প্রতিও আসক্তি দেখাবে। সে যদি হিন্দু হয় তাহলে মসজিদের সামনে গিয়েও মাথা নত করবে, সে যদি মুসলিম হয় মন্দিরের সামনে মাথা নত করবে। তাহলেই আমি রিলিজিয়াস শব্দটা আমাদের ওই কেস টেকিংয়ের খাতায় লিখব, এবং ওষুধ নির্বাচন করার সময় ওটাকে গুরুত্ব সহকারে লিখব। সে মানুষ কোথায়? ডাক্তাররা এগুলো জানেন না, ডাক্তার এগুলো লেখেন না, রিলিজিয়াস শব্দটার অর্থই বোঝেন না বোধ হয়। শুধু হাত দিয়ে এরকম করলে আল্লাহ ভগবানকে ডাকা হয় না, আল্লাহকে ডাকা হয় না। আবার গলায় মালা দিলেই সে কৃষ্ণের ভক্ত হওয়া যায় না। এই ব্যাপারে একটা ছোট্ট গল্প না বলে পাচ্ছি না, যে গল্পটা ধার করা গল্প। অর্থাৎ আমি ফেসবুকে দেখছিলাম যে সেখানে একজন ব্যক্তি মুসলিম, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, তো তাকে সবাই মুসলিমরা খুব ঘেন্নার চোখে দেখতো, বলতো তুই এটা দু জায়গায়ও জায়গা হবে না। একদিন দেখা গেল যে একটা রেল লাইনের কাছে একটা শিশু খেলা করছে, অবোধ শিশু খেলা করছে, এবং দ্রুত গতিতে 120 কিলোমিটার বেগে একটা ট্রেন ছুটে আসছে। যে লোকটা নামাজ পড়ে না, রোজা করে না, সেই লোকটা নিজের জীবন বিপন্ন করে বাচ্চাটাকে রেল লাইন থেকে ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের রেলের তলায় পড়ে গেলেন।
দেখা গেল কিছুক্ষণ পরে ফেরেশতারা তাকে নিয়ে যেতে এসছে কোথায়? বেহেশতে। এই ব্যক্তি ধার্মিক, সুতরাং কেস চেকিং করার সময় যেন এগুলো মাথায় থাকে। কে বললো আমি ওই রমাকে ভালোবাসতাম, রমার সঙ্গে আমার বিয়ে হয়নি, ওই জন্য আমার মনে আর শান্তি নেই? সত্যি সে কি রমাকে ভালোবাসতো, না রমার দেহকে ভালোবাসতো? এটা কিন্তু আমাদের সময় দিয়ে পর্যালোচনা করতে হবে। তবে সেটা আমরা আমাদের ওই কেস চেকিং বইয়ে লিখে তারপর সিমটম অ্যানালিসিস করে তাকে ওষুধ দিতে হবে, তবে রোগ সারবে, অন্যরা সারবে। সুতরাং কঠিন গভীর রোগ সারাতে গেলে, অসাধ্য রোগের চিকিৎসা করতে গেলে আমাদের কিন্তু মেন্টাল সিমটম খুব ভালো করে মনে রাখতে হবে, অন্যথায় আমরা প্রতি মুহূর্তে ব্যর্থ হব। কত মিনিট হয়েছে? 21 হ্যাঁ 21 মিনিট। হ্যাঁ 21 মানাবো। আমি নিজে আজ অসুস্থ, তাই আর বেশি কিছু বলছি না। আমি আশা করছি যে যারা এই মেন্টাল সিমটমগুলো ভিডিওগুলো একটু লক্ষ্য করবে, তারা 1, 2, 3, 4 আমি সম্ভবত 5টা ভিডিও ছাড়বো। এই 5টা ভিডিওই যেন তারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখে, তাতে অতি সহজেই সিমটম